প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের উপর হামলা হয়েছে। গত এপিসোডে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আর তখন আমরা এটাই ভাবছিলাম যে এবার কি হবে। ইরান হামলার পরবর্তী 1 ঘন্টার মধ্যেই আরবে অবস্থিত আমেরিকার এয়ারবেসে হামলা চালিয়ে দিয়েছে। ইরান থামার নামই নিচ্ছে না। আর আমি আবারও বলছি যে গোলাপি শুকর ভুল সময়ে পাঙ্গা নিয়েছে। এক তো মহররম, তার উপর ইরানের মাথা আগে থেকে গরম ছিল। আর যারা মৃত্যুকে ভয় পায় না তাদের কিভাবে হারাবে, কিভাবে ভয় দেখাবে? ইরান সরাসরি হামলা করেছে, প্রমাণ দেখে নিন। বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে করেছে। এখন আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে পুরোটা নিশ্চিত করার মতন কাজ করছি আমরা। ভালো করে দেখে নিন। এই যে এখানে মিসাইল হিট করেছে। হ্যাঁ, বাহরাইনে যে বিস্ফোরণটি হয়েছে এটি হলো ইউএস 5th নেভাল ফ্লিট। বাহরাইনের রাজধানী মানামার সালমান নামের যে বন্দরটি রয়েছে সেখানেই এটি অবস্থিত। অর্থাৎ বাহরাইনের রাজধানীতে হামলা করেছে ইরান, যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে। মিসাইলটি সেখানেই আঘাত এনেছে এবং এটি তারই ধোঁয়া। পরে বাহরাইন যতই বলুক না কেন যে তারা মিসাইলটি আটকে দিয়েছে, কিন্তু এটাই সত্য যে মিসাইল আঘাত এনেছে। They hit the base of it. It knocked the lights out on that motherfucker. They took the power out. Still standing? Yeah. That thing's fucking. শুধু তাই নয়, এর ঠিক 1 মিনিট 30 সেকেন্ড পর কুয়েতেও সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের নোটিফিকেশনটি দেখুন আর এরপর সাইরেনের ভিডিওটি দেখুন। কারণ এই আরবরা যে কোনো সময় মিথ্যা বলে দেবে, কিন্তু কুয়েতের সাইরেন বাজার এই ভিডিওটি একদম সত্য। এরপরই ইরাকের ভেতরেও আমেরিকার অ্যাম্বাসির আশপাশের সঙ্গে সঙ্গে সেনা মোতায়েন চোখে পড়তে থাকে এবং আমেরিকার ট্যাঙ্কারগুলো রাস্তায় দৌড়াতে শুরু করে। দেখুন, শুনুন, আজ ইয়াজিদের বংশধররা শুনে রাখুক। একজন হোসেন ছিলেন যিনি ইয়াজিদের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিলেন, আর আজ এরা হলো সেই হুসাইনি যারা মারছেও শাহাদাতও বরণ করছে। কিন্তু যুদ্ধ এমনভাবে লড়ছে যে বাঘা বাঘা লোকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখুন, আল জাজিরার প্রমাণ আপনাদের সামনে। আইআরজিসি ঘোষণা করে দিয়েছে আমরা কুয়েত ও বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছি এবং দুটি আরব দেশের ভেতরের একটা বা দুটি নয়, মোট 8টি আমেরিকান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে এরপরে ট্রাম্প যে থুতু ফেলেছে তা সে নিজেই চাটবে, লিখে নিন। মাত্র তো ইরান পাল্টা জবাব দিয়েছে, কিন্তু যখন ইরানের ভেতরে ঢুকে সিরিক এলাকায় আমেরিকা হামলা চালিয়েছিল তখন সেই হামলার ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকিটি আপনাদের সামনে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান চুক্তি লঙ্ঘন করেছে এবং আমরা ভেতরে ঢুকে ইরানের ড্রোন স্টোরেজের যে লোকেশন রয়েছে তা ধ্বংস করেছে, তাদের কোস্টাল রাডার সাইটগুলো ধ্বংস করেছে, কারণ ইরান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। আবারও বলছি, ট্রাম্প বলেছে যে ইরান যদি এভাবেই করতে থাকে তবে আমরা তাদের প্রতি সদয় হব না, কথাবার্তা বলবো না এবং আমি বাধ্য হব যেন মিলিটারি অ্যাটাক করাই, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তির ব্যবহার করি। আর যদি এমন কিছু ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরান ধ্বংস হয়ে যাবে, টিকবে না। গোলাপি শুকরের এই টুইট দেখে কেউ হাসবেন না, কারণ এই টুইটটির পরপরই ইরান অবিলম্বে কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে, আমেরিকার 8টি মিলিটারি বেসকে নিশানা বানিয়েছে। সর্বশেষ যে হামলাটি ইরানের ভেতরে ঢুকে সিরিকে করা হয়েছিল, এই দেখুন, আমেরিকা তার ভিডিও জারি করে দিয়েছে। অর্থাৎ আমেরিকা প্রমাণও দিচ্ছে যে আমরা যুদ্ধবিরতি ভেঙেছি। আরব দেশগুলো এবং আমেরিকা একসঙ্গে মিলে এখনও আরবরা আমেরিকার পা চাটছে। সমস্ত আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবং আমেরিকা মিলে একটি যৌথ বিবৃতি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ইরানের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে সেগুলো খতম না করা পর্যন্ত এ অঞ্চলে শান্তি আসতে পারে না। ইরান তার প্রক্সিগুলোকে ফান্ডিং ও সাপোর্ট করে এ অঞ্চলে অশান্তি ছড়াচ্ছে। অতএব ইরানকে তার প্রক্সিগুলোকে সাপোর্ট করা বন্ধ করতে হবে, যার পর ইরান ক্ষিপ্ত হয়ে গেছে। ইরান বলেছে যে বিবৃতি দেওয়া হয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করার মতো নয়, আমরা এটি মেনে নেব না, এটি একটি উস্কানিমূলক পদক্ষেপ, আমাদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে বিষ উগড়ে দেওয়া হচ্ছে। ইরান বলেছে যাদের দেশে আমেরিকা নিজের ঘাঁটি বানিয়ে বসে আছে এবং আমেরিকার জোরেই যারা লাফায় তাদের মুখে এ কথা মানায় না। সঙ্গে সঙ্গে ইরান সমস্ত আরব দেশের এই যৌথ বিবৃতিকে পুরোপুরি খারিজ করে দিয়েছে।
যদি কুর্দি যোদ্ধাদের কথা বলি, যারা ট্রাম্পের কথায় ইরানের উপর হামলা করার জন্য এক পায়ে দাঁড়িয়েছিল, তারা এখনও এর মাসুল গুনছে। ইরাকের ভেতরে কুর্দি সংগঠনের আস্তানাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে, আর স্বাভাবিকভাবেই এই ড্রোনগুলো ইরানই ছুড়েছে। এই যে কুর্দি যোদ্ধারা যারা জেছে পড়ে ঝামেলা ডেকে এনেছিল, সে ঝামেলা এখন এতদূর গড়িয়েছে যে দেশের মধ্যে প্রায় সমস্ত সংঘাত বন্ধ হয়ে গেছে। কিন্তু কুর্দিরা যখন থেকে বলেছিল হ্যাঁ আমরা লড়ব, ট্রাম্পকে কথা দিয়েছিল হ্যাঁ আমরা লড়ব, তখন থেকে ইরান যে তাদের ধোলাই শুরু করেছে তা আজ পর্যন্ত করে যাচ্ছে। এর থেকে এই শিক্ষা মেলে যে ভাই, আহলে বাইতের অনুসারীদের সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক নয়। জেছে পড়ে ঝামেলা নেওয়ার শখ থাকলে পুরো দুনিয়ার সঙ্গে নাও, কিন্তু ইরানের সঙ্গে নয়। ওদিকে এই অঞ্চলের দ্বিতীয় ইসরায়েল অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে কথা বলেছে এবং অনুরোধ করেছে যে হরমুজ প্রণালী যেন বদ্ধ না করা হয়, এটিকে যেন খোলাই রাখা হয়। আসুন এবার গোলাপি শুকরের কথা শুনে নেওয়া যাক। গোলাপি শুকর শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলার ছিল যে ইরানের কাছে এখন আর কোনো সক্ষমতা নেই, ইরান হামলা করার যোগ্যই নয়, ইরানের কাছে ড্রোন নেই, মিসাইল লঞ্চার নেই। একটি কথা সে বারবার বলে আসছিল যে ইরানের কাছে কোনো সক্ষমতাই নেই। এ কথা বলে সে যে থুতু ফেলেছিল, আজ আলহামদুলিল্লাহ সে নিজের থুতু নিজে যাচ্ছে। রিপোর্ট আপনার স্ক্রিনে রয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের কাছে এখনও কিছু সক্ষমতা রয়েছে। জি, গোলাপি শুকর নিজে স্বীকার করে নিল যে ইরান এখনও শক্তিশালী। জাতিসংঘের মেরিটাইম অর্গানাইজেশন আটকে থাকা 115টি জাহাজকে উদ্ধার করেছে। এই 115টি জাহাজে প্রায় 2500 নাবিক ছিলেন বলে জানা গেছে। আপনাদের একটি ম্যাপ বুঝিয়ে দিচ্ছি, যা দেখলে সামনের অনেক বিষয় আপনাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। এই দেখুন, এই যে নিচের রাস্তাটি, এটি হলো ট্রেডিশনাল রুট। যে সবুজ রঙের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে তীর চিহ্ন দেওয়া হয়েছে, এটি আগে থেকে যাতায়াতের রাস্তা ছিল, অর্থাৎ ওমানের সামুদ্রিক এলাকা হয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যাতায়াত করত, আসা যাওয়া এখান দিয়েই হতো। তবে এখন ইরান কি করেছে? উপরের লাল রঙের লাইনটি দেখুন, ওখানে ইরানের 2-3টি দ্বীপ রয়েছে, সেগুলোর মাঝখান দিয়ে ইরান রাস্তা করে দিয়েছে। অর্থাৎ আপনাদের ওমানের দিক দিয়ে নয়, বরং আমাদের যে রুটটি দিচ্ছি, এই রুট দিয়ে আমাদের সীমানার ভেতর দিয়েই আমাদের দুটি দ্বীপের মাঝখান দিয়েই আপনাদের স্ট্রেট অফ হরমুজ পার হতে হবে। এখন যে জাহাজ এই রুটটি অনুসরণ করছে না, ওই রুট দিয়ে যাচ্ছে না এবং অন্য কোনো পথ অনুসরণ করছে, ইরান সরাসরি সেই ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালাচ্ছে। ইরানের লক্ষ্য একদম পরিষ্কার, স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ পার হলে কোনো না কোনো উসিলায় আমরা টাকা নেব, টোল নেব। এখন যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী শুধু 1 বছরই এভাবে টোল আদায় করে ইরান $40 বিলিয়ন কামিয়ে মালামাল হয়ে যাবে। দেখুন আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি, এটি এক্সক্লুসিভ দৃশ্য। আমেরিকার ভেতরে FBI একজন ওয়ান্টেড ইরানি হ্যাকারকে গ্রেফতার করেছে, যে ক্রমাগত আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নিশানা বানিয়ে সাইবার হামলা চালাচ্ছিল এবং আমেরিকার $3.4 বিলিয়ন ক্ষতি করে ছেড়েছে। সে একটি ভ্যানিটি ভ্যানের ভেতরে থাকতো, আর সেই ভ্যানিটি ভ্যানের ভেতরে ছিল সব আধুনিক কম্পিউটার। সে যে বিল্ডিংকে টার্গেট করত, ফিল্মি কায়দায় ভ্যানটি সেখানে নিয়ে যেত এবং সেখানে বসে হ্যাকিং ট্যাকিং করে আমেরিকার 12টা বাজিয়ে দিত। FBI তাকে গ্রেফতার করেছে। এবার এই ম্যাপটি দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাপ। ইরান নিজের দেশ থেকে শুরু করে আফগানিস্তান, তাজিকিস্তান হয়ে কিরগিস্তান এবং চীন পর্যন্ত ট্রেনের লাইন বসানোর কাজ শুরু করে দিয়েছে। ইরানকে যারা গরিব বলেছিল এবং যে মিডিয়া বলেছিল যে ইরানের জনগণ EMI-তে রুটি খাচ্ছে, সে মিডিয়ার উচিত নিজেদের বাপের আমলের রেকর্ড দেখা। যে প্রজেক্ট তোমার বাপ কখনো করতে পারত না, ইরান তথাকথিত এই গরিবী আর মূল্যস্ফীতির মধ্যেও এত বড় প্রজেক্ট লঞ্চ করে দিয়েছে। আর হ্যাঁ, মূল্যস্ফীতি তো রয়েছে। এই যে দেখুন রিপোর্ট, ইরানের সরকার এবং কর্মকর্তারা বলছেন যে ইরানের ভেতরে গত বছরের তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ হয়ে গেছে, 88.6% মূল্যস্ফীতি হয়েছে। এদিকে নেতানিয়াহু বলেছে আমেরিকা ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে আমরা কোনো পক্ষ বা সদস্য নই। অতএব আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে আমেরিকায় আমাদের একটি টিম পাঠাচ্ছি, যাতে তারা গিয়ে আমাদের দাবি এবং আমাদের পক্ষ তুলে ধরতে পারে। সবচেয়ে বড় শয়তান নেতানিয়াহু বলেছে যে এখনও ইরানের ভেতরে বিক্ষোভ চলছে এবং এখনও সুযোগ আছে যে ইরানের সরকার পড়ে যাবে। ওদিকে এই দেখুন, ইরানের সরকার পুরো একটা লম্বা পেজ লিখে ইসরায়েলকে হুমকি দিয়েছে এবং বলেছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে বা তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তাকে শক্তির জোরে জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরাক সরকার নিশ্চিত করেছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমেরিকার বাকি থাকা সৈন্য ইরাকের মাটি ছেড়ে চলে যাবে। জেডি ভ্যান্স বলেছে যে ইরানের সঙ্গে চুক্তি নাও যদি হতো তাহলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমরা ধ্বংস করে দিতাম। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত না। ইরানের স্টেট মিডিয়া এই ছবি জারি করেছে এবং জানিয়েছে যে ইরান যেমন নির্দেশ দিয়েছে এখন সবাই ঠিক সেটাই মেনে চলছে। ইরান যে রাস্তা নির্ধারণ করে দিয়েছে, সারা দুনিয়ার সমস্ত ট্যাঙ্কার এখন সেই রাস্তাই ব্যবহার করছে। এদিকে জার্মানি এবং ইসরায়েল উভয়ের নৌসেনারাই ইসরায়েলের ভেতরে যৌথ নৌবহড়া শুরু করেছে, এক্সারসাইজ করছে, প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
এই নারী যিনি তাদের কর্মকর্তা তথা নেত্রী, তিনি বলেছেন যে আমরা যখন ইরানের বিপদ খতম করে দেব, তারপর আমাদের ভয় পেতে হবে অটোমান সাম্রাজ্যকে, যা আগামী সময়ে আমাদের জন্য বড় বিপদ হতে চলেছে। এদিকে ভাইরে ভাই, ইসরায়েলের কট্টরপন্থী নেতা বেন গভির সম্প্রতি লেবাননের সঙ্গে হওয়া চুক্তিতেও খুশি নয়, যে চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে থাকবে। কট্টরপন্থী নেতা বেন গভির বলেছে যে না, এই চুক্তি ভুল, আমাদের চুক্তি ভেঙে লেবাননের উপর বোমা বর্ষণ করা উচিত। এরা কেমন শয়তান, এরা কেমন হয় না? ভেবে দেখুন, লেবাননের সঙ্গে একটা জঘন্য চুক্তি হয়েছে, যেখানে লেবাননের রাষ্ট্রপতি এক প্রকার লেবাননের জমি ইসরায়েলকে দিয়ে দিয়েছেন, এবং এত কিছুর পরও লেবাননের রাষ্ট্রপতি নির্লজ্জের মতো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। আর ডোনাল্ড ট্রাম্প লেবাননের রাষ্ট্রপতিকে মোবারকবাদ জানিয়েছেন যে খুব চমৎকার চুক্তি হয়েছে। আসসালামু আলাইকুম। সিন্ধু নদীর পানি নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন উত্তেজনা শুরু হয়েছে। একতরফা ভাবে সিন্ধু নদীর পানি বন্ধ করে রেখেছে ভারত। এবার ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ভারত যদি আমাদের পানির দিকে হাত দেয়, আমরা সে হাত কেটে ফেলবো। বাংলাদেশের 54টি নদীর 54টির মধ্যেই বাদ দিয়ে বাংলাদেশকে পানি বঞ্চিত করেছে ভারত। শেখ হাসিনার মতো ভারতের মিত্র দফায় দফায় দিল্লি যে এক ফোঁটা পানি আনতে পারেনি বাংলাদেশে। তিস্তার অভাবে বাংলার কৃষি ফসল শুকিয়ে গিয়েছে তিস্তার পানির অভাবে। একদিকে তারেক রহমান যখন তিস্তা নদী নিয়ে নতুন চুক্তি করছেন চীনের সাথে, অন্যদিকে সিন্ধু নদী নিয়ে নতুন হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক চাপে এবার স্যান্ডউইচ হবে নরেন্দ্র মোদীর ভারত। চলুন আমরা দেখে আসি সবশেষ পাকিস্তানের মন্ত্রী কি বলছেন ভারতকে। कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो ऐलान कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। हम तो ये ऐलान कर चुके हैं, और सिर्फ ऐलान नहीं कर चुके, 2 मरतबा 1-1.5 साल में दिखा चुके हैं कि अगर किसी ने हाथ डाला तो हम हाथ काट देंगे। लेकिन सवाल इंसाफ का भी तो है। हम तो अपने आप को बचा लेंगे। हमारी तो जो अफवाज हैं उन्होंने 2 मरतबा। প্রিয় দর্শক, পাকিস্তানের ক্লাইমেট চেঞ্জ মন্ত্রী মুসাদ্দেক বিল্লাহ বলছেন, আমাদের পানির দিকে যারা হাত দিবে আমরা তাদের হাত কেটে ফেলবো। পানি আমাদের অধিকার, এবং আমরা শুধুমাত্র এটা ঘোষণা দিচ্ছি না, গত 2 বছরে আমরা দেখিয়েছি আমাদের সেনাবাহিনী কি করতে পারে। তিনি বলেন, পাকিস্তানের জনগণের 50% সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল। পাকিস্তানের অর্থনীতির 30% সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল। সিন্ধুর পানি নিয়ে কাউকে কাউকে খেলা করতে দেয়া হবে না। এর আগে 2025 সালে কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী ঘটনার অজুহাত দেখিয়ে নরেন্দ্র মোদী পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছিল। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য যে পানি, সেই পানি ভারত পাকিস্তানকে দিচ্ছে না। তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারি। বিলওয়াল ভুট্টো বলেছিল, সিন্ধু নদীর পানি আমাদের অধিকার, হয় সিন্ধু নদীর পানি প্রবাহিত হবে, নতুবা তাদের রক্ত প্রবাহিত হবে। চলুন আমরা 2025 সালের বিলওয়াল ভুট্টোর বক্তব্যটি আরেকবার শুনে আসি। कहना चाहूंगा, भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। বিশাল এক জনসভায় জুলফিকার আলী ভুট্টোর নাতি বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে। यहाँ से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। তিনি সেই জনসভায় বলেন, সিন্ধু নদীতে হয় নদীর পানি প্রবাহিত হবে, নতুবা ইন্ডিয়ানদের রক্ত প্রবাহিত হবে। पाकिस्तान के अवाम बहादुर लोग हैं, गयूर लोग हैं। हम आपके डट के मुकाबला करेंगे, पाकिस्तान में आपका मुकाबला करेंगे। हमारा बॉर्डर्स पे हमारा अफवाज आपको मुंह तोड़ जवाब देंगे, और इंशाअल्लाह ताला हर पाकिस्तानी हमारा सिंधु का सफीर बन के दुनिया तक ये पैगाम भेजेंगे, दुनिया तक।
প্রিয় দর্শক, পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে, বর্তমান পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল জারদারি ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, পাকিস্তানি জাতি সাহসী জাতি, তারা ভারতের কাছে মাথা নত করবে না, তারা ভারত থেকে পানি আদায় করবে, আমাদের সীমান্তে আমাদের সৈন্যরা ভারতকে উচিত শিক্ষা দিবে। ভারত তার ভেতরে প্রবাহমান বিভিন্ন নদীর পানি নিয়ে প্রতিবেশীদের সাথে চরম ইনজাস্টিস করেছে। ভারতের উজানে থাকা পাকিস্তান কিংবা বাংলাদেশ, দুই দেশই ভারতের এই বৈষম্যের শিকার। কোন আন্তর্জাতিক চুক্তিকে মানেনি ভারত। ঠিক তেমনি ভাবে পাকিস্তানের সাথে 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। পাকিস্তানকে তার ন্যায্য হিস্সা দিচ্ছে না ভারত। কিন্তু পাকিস্তান বাংলাদেশের মতো মিনমিন করে দিল্লিতে যে পানি চাইবে না, পাকিস্তান সরাসরি বলছে আমাদের পানির দিকে হাত দিলে সেই হাত আর থাকবে না। আগামী দিনে সিন্ধুর পানি নিয়ে আরেক দফায় পাকিস্তান ভারত যুদ্ধের সম্ভাবনাও বাড়ছে। এই অবস্থায় ভারতের জন্য আরেকটি দুঃসংবাদ, ভারতের নরম প্রতিবেশী হিসেবে পরিচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালায়নের পর, দিল্লিতে পালায়নের পর বাংলার তখতে বসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তারেক রহমান জাতীয় সংসদে বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য যা করা লাগে তা করব। এবং তিনি চীন সফর করেছেন, চীনের সাথে চুক্তি করেছেন, আলোচনা করেছেন, চীনের সহযোগিতা আসছে। চীন বলছে তিস্তা প্রকল্পের জন্য সব ধরনের সহযোগিতা চীন বাংলাদেশকে করবে। অন্যদিকে বাংলাদেশের মংলা বন্দরের পাশে চীনকে একটি ইপিজেড দিচ্ছে বাংলাদেশ। সেই বিষয়ে ভারতীয় বুদ্ধিজীবীদের বুদ্ধির বন্যা বইছে। বাংলাদেশ নাকি চীনের কাছে ঋণগ্রস্ত হয়ে যাবে, বাংলাদেশ নাকি ঋণের ফাঁদে পড়ছে, বাংলাদেশের অর্থনীতি নাকি ধ্বংস হয়ে যাবে। মার্চে মাসির দরদ বেশি। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল একজন হিন্দু, এবং তার সহযোগিতায় পিকে হালদার নামক একজন কর্মকর্তা 6,000 কোটি টাকা ভারতে পাচার করেছে। 6,000 কোটি টাকা। ভারতের কারাগারে বন্দী আছে পিকে হালদার, তাকে বাংলাদেশে হস্তান্তর করা হচ্ছে না। ভারতের মিত্র আওয়ামী লীগের শাসনামলে 23 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। সেই বিষয়ে ভারতের কোনো টেনশন নেই। কিন্তু মংলা বন্দর নয়, বন্দরের পাশে একটা ইপিজেড হবে, সেখানে অসংখ্য বিনিয়োগ আসবে চাইনিজ কোম্পানির পক্ষ থেকে, কলকারখানা হবে, বাংলাদেশের যুবকদের চাকরি হবে। এটা নিয়ে টেনশনে দাদাদের মাথা গরম হয়ে আছে। ভারতীয় বিজেপি পন্থী বিভিন্ন বিশ্লেষক বড় বড় বিশ্লেষণ প্রচার করছে। বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকারই চিন্তা করতে যথেষ্ট। আমাদের ঋণ নিয়ে ভারতের চিন্তার কোনো দরকার আছে? প্রিয় দর্শক, অন্যদিকে বাংলাদেশকে, পাকিস্তানকে, তাজিকিস্তান পর্যন্ত দখল করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি অখণ্ড ভারত তৈরি করতে চান, সেই স্বপ্ন দেখছেন। আমরা একটু আজকে শুভেন্দু অধিকারীকে রোস্ট করব এই ভিডিওতে। যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা কমেন্টে জানাবেন, শুভেন্দু তৃণমূলের নেতা ছিল, কেমন মানুষ, জনদরদি নাকি দুর্নীতিগ্রস্ত? আজকে শুভেন্দু নিয়ে চমক রয়েছে। ভারতের বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাহি শুভেন্দুর দুর্নীতির একটি ফাইল প্রকাশ করেছে। আমরা তুর্কিপিডিয়ার দর্শকদের সেটি দেখাবো। চলুন আগে দেখে আসি শুভেন্দু দাদা বরিশাল থেকে বহিরাগত ভারতীয় নাগরিক, এখন পুরো বাংলাদেশ দখল করতে চায়, পাকিস্তান, তাজিকিস্তান। স্বপ্নটা দেখে আসি। ভারত চাই, অখণ্ড ভারত চাই, পূর্ণাঙ্গ ভারত। আফগানিস্তান, তাজিকিস্তান, চীনের একটা অংশ, ব্রহ্মদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, বিরাট ভারত। এই স্বপ্ন নিয়ে আমরা সবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পার্টি আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বগুরু নরেন্দ্র মোদীজির আদর্শের পার্টি করি, যেখানে দেশ এক। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী পাকিস্তান চায়, নেপাল চায়, ভুটান চায়, ব্রহ্মদেশ চায়, বাংলাদেশ চায়, তাজিকিস্তান পর্যন্ত চায়। এর বাপের জন্মে তাজিকিস্তান ভারতের অংশ ছিল।
এই শুভেন্দুকে অখণ্ড ভারত কোন দিক দিয়ে দেওয়া উচিত? শুভেন্দুর জন্য শুভেন্দু এখন বলছে বিজেপি নাকি বিশ্বের সবচেয়ে ভালো দল এবং বিজেপির নেতা নরেন্দ্র মোদী নাকি বিশ্বের সবচেয়ে বড় নেতা। এই নরেন্দ্র মোদী শুভেন্দুকে ল্যাংটা করে ছেড়েছিল। শুভেন্দুর 5 লক্ষ রুপি দুর্নীতির ভিডিও ধারণ করেছিল বিজেপির গোপন ক্যামেরায় এবং সেটা প্রচার করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিন শুভেন্দুকে ধুয়ে দিয়েছিল। শুভেন্দু ছিল সেই দিন তৃণমূল কংগ্রেসের নেতা। এই ভিডিও আবারও সামনে নিয়ে এসেছে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাহি। একজন চোর মানুষকে শোনাচ্ছে ধর্মের কাহিনী। নগদ দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে, সেই চোর আজকে বিজেপি নামক ধর্মভিত্তিক দলের নেতা হয়েছে এবং ধরাকে সরাগেন করছে, বাংলাদেশিদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। চলুন দেখে আসি ধ্রুব রাহির করা অসাধারণ একটি রিপোর্ট। और देश के इतिहास में ये पहले ऐसे चीफ मिनिस्टर हैं जिनको बकायदा वीडियो पर पकड़ा गया है रिश्वत लेते हुए। मजाक नहीं कर रहा दोस्तों, इनका एक्चुअली में एक वीडियो मौजूद है। स्टिंग ऑपरेशन किया गया था जहां पर ये पैसे लेते हुए पकड़े गए और इस वीडियो को बीजेपी ने खुद अपने यूट्यूब चैनल पर अपलोड किया था। এখানে ধ্রুব রাহি বলছে যে এটা কোনো মজার কথা নয়, এটা একটা সত্যিকার হার্ড নিউজ। এই শুভেন্দু নগদ টাকা সহ ধরা পড়েছিল এবং 5 লক্ষ রুপি দুর্নীতির টাকা নেয়ার সময় যে ভিডিওটি ধারণ করা হয়েছিল সেটা বিজেপির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। আগে আমরা ভিডিওটা দেখি, চলেন। असल में बात क्या है कि ये 5 साल पहले तक ममता बनर्जी की टीएमसी पार्टी में ही थे और इसलिए नरेंद्र मोदी के भी ऐसे वीडियोस मौजूद है जहां पर ये पब्लिक में शुभेंदु अधिकारी का मजाक बना रहे हैं, रिश्वतखोर कह रहे हैं। कैमरा के सामने এবার দেখুন, যেই নরেন্দ্র মোদীকে বাপ ডাকছে শুভেন্দু, বিশ্বের সবচেয়ে ভালো নেতা বলছে, শুভেন্দুকে কিভাবে বাসটা দিয়েছিল নরেন্দ্র মোদী সেই দিন। टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था। নরেন্দ্র মোদী বলছে যে টিভি ক্যামেরার সামনে কিভাবে টাকাগুলো নিয়েছো ভালো কথা, আবার এইভাবে ঢুকাচ্ছ, অথচ চেহারাতে দেখলে কি ভোলাবেলা মনে হয়। শুভেন্দুর চেহারা যেমন ভোলাবেলা, নরেন্দ্র মোদীর চেহারাও কিন্তু ভোলাবেলা। নরেন্দ্র মোদীকে 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল লোকটাকে দেখতে ফেরেস্তার মতো মনে হয়, বাট হি ইজ এ কিলার। নরেন্দ্র মোদীকে সামনে বসিয়ে সবার সামনে ট্রাম্প বলেছিল লোকটাকে দেখতে মনে হয় সাক্ষাৎ ফেরেস্তা, কিন্তু হি ইজ এ কিলার। ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। आगे की कहानी वही है जो पूरे देश में हो रही है। ईडी सीबीआई ने शुभेंदु अधिकारी पर रेड करी, इन्हें खतरा था कि ये जेल चले जाएंगे तो इन्होंने पार्टी बदल ली, बीजेपी में शामिल हो गए। उसके बाद सारे केसेस को रफा दफा कर दिया गया। बीजेपी ने यूट्यूब चैनल से ये वीडियो डिलीट कर लिया और नरेंद्र मोदी ने अपनी बातों को थूक कर चाट लिया। প্রিয় দর্শক, মজার ব্যাপার হলো এই শুভেন্দুর মতো দুর্নীতিবাজ নেতাগুলো তৃণমূলকে ডুবিয়ে তৃণমূল থেকে এখন যুক্ত হয়েছে বিজেপিতে যুক্ত হওয়ার পর সব অপরাধ মাফ। বিজেপির ইউটিউব চ্যানেল থেকে শুভেন্দুর ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এখন শুভেন্দু আর নরেন্দ্র মোদী একই নৌকার बाय द वे असम के चीफ मिनिस्टर हिमंता बिस्वा शर्मा की भी यही कहानी है। पहले वो कांग्रेस में थे, सीबीआई ने उन पर रेड करी, शारदा चिट फंड स्कैम का आरोप लगाया गया। ये आर्टिकल देखो अगस्त 2014 का, और कुछ ही महीने बाद पार्टी बदलकर वो बीजेपी ज्वाइन कर लेते हैं और सारे केसेस भुला दिए जाते हैं। पूरे देश में डेमोक्रेसी का শুধুমাত্র শুভেন্দু নয়, বাংলার আরেক প্রতিবেশী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত, যার বিরুদ্ধে সারদা কেসে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল, শেষমেশ রাতারাতি বিজেপিতে জয়েন করার পর সব অপরাধ মাফ হয়ে গিয়েছে। বিজেপি যেন গঙ্গার জল, দুনিয়ার সব চোর ডাকাত বদমাস গঙ্গার নামলে যেমন সাফ হয়ে যায় সব গুনাহ, হিন্দুদের বিশ্বাস বিজেপিতে যোগ দিলে দুনিয়ার সব গুন্ডা বদমাস যেন ফেরেস্তা হয়ে যায়। এই কথাটাই ধ্রুব রাহি বলছে যে ভারতের সব গুন্ডা বদমাশের দল হচ্ছে বিজেপি। দেখুন ধ্রুব রাহি কি বলে। मजाक बनाकर रख दिया। मैं तो कहता हूं जितने भी गुंडे क्रिमिनल बदमाश घूम रहे हैं भाई, सब जाके बीजेपी ज्वाइन कर लो, इससे अच्छा मौका नहीं मिलने वाला। अरे दाऊद इब्राहिम भाई, तू भी बीजेपी ज्वाइन कर ले, अंधभक्त तुझे भी अपना नया पापा बना लेंगे।
শেষ কথাটা ধ্রুব রাহি খুব মজার একটি কথা বলেছে যে শুধু সব গুন্ডা বদমাশ বিজেপিতে জয়েন করছে না, এখন তো পারলে মাফিয়া দাউদ ইব্রাহিমকে আমি বলছি যে তুমিও ভাই, তুমি বিজেপিতে যোগ দাও, বিজেপি দেখবা তোমাকে বাবা ডাকবে, বাবা বানাবে। প্রিয় দর্শক, কেন আমরা পশ্চিমবঙ্গের এবং আসামের সংবাদ বাংলাদেশি দর্শকদের দিচ্ছি? কারণ পশ্চিমবঙ্গ এবং আসামে বিজেপির উগ্রবাদী দুই মন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং হেমন্ত বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। ভারতের মজলুম মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশের সীমান্তে জোর করে প্রবেশ করাচ্ছে, সম্পূর্ণ ইলিগালি, আন্তর্জাতিক আইন অমান্য করে রাতের আধারে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে গরিব মুসলমানদেরকে। এবং আপনারা শুনলে অবাক হবেন, যে সংবাদ বাংলাদেশের কোনো মিডিয়া এখন পর্যন্ত দেয়নি, গত নির্বাচনে ২৬ লক্ষ মুসলমানকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে শুভেন্দু এবং বিজেপি সরকার। ভারতের সুপ্রিম কোর্ট কোনো বিচার করেনি। এই ২৬ লক্ষ মুসলমান যাদের অনেকের কাগজপত্র আছে তাদেরকে অবৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যে কারণেই শুভেন্দুর মতো লোক মুখ্যমন্ত্রী হতে পেরেছে, মমতা ব্যানার্জির মতো মমতাময়ী একজন নেতা পরাজিত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, শুভেন্দু গতকাল ঘোষণা দিয়েছে যাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছিল ভোটার তালিকা থেকে, তাদের কাউকে সরকারি সুযোগ সুবিধা দেবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নাগরিক হওয়া সত্ত্বেও নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবার তাদের মৌলিক অধিকারও কেড়ে নিতে চাচ্ছে এই শুভেন্দুরা। ২৬ লক্ষ মুসলমানকে সরকারের কোনো সুযোগ সুবিধা দেবে না। এবং শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে গণহত্যার মতো পরিস্থিতি তৈরি করার জন্য মুসলমানদের বিরুদ্ধে একের পর এক হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর কথা চলছে। এই জায়গায় বাংলাদেশের মুসলমানদেরকে কান বন্ধ করে চোখ বন্ধ করে বসে থাকলে হবে না, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে সেটা জানতে হবে। এবং এই মুসলিম মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দিয়ে আরেকটা রোহিঙ্গা ক্রাইসিসের মতো ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে ভারত। এর বিরুদ্ধে বাংলাদেশকে তার মিত্রদের সাথে আলোচনা করতে হবে। আজকে আরেকটি ভালো সংবাদ দিচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা তারেক রহমানের সাথে চীন সফর করেছিলেন। চীন সফর থেকে ফিরে এসে পাকিস্তানের হাই কমিশনারের সাথে বৈঠক করেছিলেন প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য। এবার আরেকটা তুরুপের তাস চাললেন, এবার জাপানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, এবং জাপান থেকে অত্যাধুনিক প্রযুক্তির ডিফেন্স টেকনোলজি সংগ্রহের ব্যাপারে কথা হয়েছে। নীরবে প্রস্তুত হতে হবে বাংলাদেশকে, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই। যারা বাংলাদেশের জন্য চীন থেকে আনা হবে J-10C এর ব্যাপারে জানতে চাচ্ছেন, বাংলাদেশ সরকার এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী অল্প সময়ের মধ্যেই এই বিষয়ে ফাইনাল সংবাদ জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে জানাতে চেয়েছি 1 মিনিটের মধ্যে সবগুলো সংবাদ আবার জানাচ্ছি। নাম্বার 1, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সিন্ধু নদীর পানি আটকে রেখেছে ভারত, যার কারণে পাকিস্তানের 50% মানুষ ফুড সিকিউরিটির সমস্যায় ভুগছে এবং আশঙ্কা রয়েছে। সে কারণে পাকিস্তান ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান বলেছে সিন্ধু নদীর পানিতে হাত দিলে সেই হাত কেটে ফেলবে পাকিস্তান। পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো বলেছিল সিন্ধুর জল না গড়ালে তাদের রক্ত গড়াবে, আমাদের সেনাবাহিনী কঠিন শিক্ষা দেবে। এদিকে বাংলাদেশও তিস্তা নদীর ন্যায্য হিস্সা না পেয়ে এবার চীনের সহযোগিতায় তিস্তায় একটা নতুন প্রকল্প হাতে নিচ্ছে। এছাড়া পদ্মা নদীতে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করার ব্যাপারে কথা চলছে। বাংলাদেশ চীন সহযোগিতার মাধ্যমে ভারতকে চাপে ফেলছে বাংলাদেশ, যেন বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায় করা যায়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর একটি পুরাতন দুর্নীতির ফাইলকে সামনে এনেছে ভারতের ইনভেস্টিগেটিভ রিপোর্টার ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাহি। ধ্রুব রাহি দেখিয়ে দিয়েছে আজকের বিজেপির নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু যখন তৃণমূল কংগ্রেসে ছিল 5 লক্ষ রুপি দুর্নীতির সরাসরি ভিডিও প্রকাশ হয়েছিল, সেই ভিডিও দেখিয়েছিল নরেন্দ্র মোদী, ফাঁস করেছিল নরেন্দ্র মোদী।
আজকে নরেন্দ্র মোদীর দলে যোগ দিয়ে যেন সাদা ধুতি পরে, সাদা পাঞ্জাবি পরে সাফ হয়ে গিয়েছে। এই শুভেন্দুদের অতীত ইতিহাস তুলে ধরেছে ভারতের অনুসন্ধানী সাংবাদিক ধ্রুব রাহি, এবং এখন শুভেন্দুরা বিজেপিতে যোগ দিয়ে অখণ্ড ভারতের স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান সবকিছু